নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি চিত্রলেখা ঘোষ আর আমি রয়েছি অপরাজিতা। শ্রোতা বন্ধু, আজ অভিজ্ঞাপন ইতিহাসের পাতা ধরেই শুরু করছি, কারণ বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর 7 এপ্রিল মানে আজকের দিনটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পালিত হয়ে আসছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1950 সাল থেকে কার্যকর হয়। উদ্দেশ্য একটাই, বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করা এবং নির্দিষ্ট স্বাস্থ্য বিষয়ক প্রচার করা। আর এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের ভাবনা হল সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য বৈষয়িক পদক্ষেপ, যা মা ও শিশু স্বাস্থ্যের উপর জোর দেয়। শ্রোতা বন্ধুরা, বর্তমান ব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতেই ভুলে যাই, কিন্তু মনে রাখতে হবে স্বাস্থ্যই সম্পদ। একটি সুস্থ শরীর এবং সুস্থ মন ছাড়া জীবনের কোনো সাফল্যই পূর্ণতা পায় না। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক প্রশান্তি এগুলোই সুস্থ জীবনের মূল চাবিকাঠি। আজকের দিনে আমরা শুধু নিজের শরীরের যত্ন নেওয়ার কথাই বলি না, বরং সমাজের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথাও ভাবি। কারণ একজন মানুষ অসুস্থ হলে তার প্রভাব পড়ে পরিবারে, সমাজে এবং গোটা দেশে। বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার এই দৌড়ে অনেকেই মানসিক চাপে ভুগছেন। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আমরা মানসিক সুস্থতার দিকেও সমান গুরুত্ব দেব। আজকের দিনে চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, নিজের এবং পরিবারের স্বাস্থ্যের যত্ন নেব, সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব। কারণ একটি সুস্থ মানুষই পারে একটি সুস্থ সমাজ গড়তে। এবারে দেখে নিচ্ছি ইতিহাসের পাতায় ঘটে যাওয়া আরও কিছু ঘটনা। 1920 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেতার বাদক এবং সুরকার পণ্ডিত রবিশঙ্কর। তিনি ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ আরও অন্যান্য পদে সম্মানিত হন। 1897 সালে আজকের দিনে তুলসী লাহিড়ী জন্মগ্রহণ করেন। বাঙালি চলচ্চিত্র সাংবাদিক পঙ্কজ দত্ত 1915 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। আর ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু, ওডিসি নৃত্যশৈলীর উদ্যোক্তা কেলুচরণ মহাপাত্র 2004 সালে আজকের দিনে প্রয়াত হন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী। শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছি তোমায় পর্বের। লিখছি তোমায় পর্বে প্রতিদিনকার মতো আজও বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। চলুন এক এক করে আপনাদের পড়ে শোনাই। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে অরূপ সরকার। প্রিয় অভিজ্ঞাপন, বৈশাখের স্মৃতি নিয়ে কিছু লিখতে গেলেই মনে পড়ে যায় শৈশব কৈশোরের কিছু ভালো লাগা স্মৃতিকথা। ছোটবেলার সেই স্মৃতি মেদুর ঘটনাগুলোর কথাই চোখের সামনে তখন পরিস্ফুট হয়, যেখানে দেখতে পাই বিভিন্ন গোলদারি, মণিহারি সহ নানান দোকান এবং প্রতিষ্ঠান থেকে পয়লা বৈশাখ অথবা অক্ষয় তৃতীয়ার দিন উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে এসেছে হালখাতার সুদৃশ্য নিমন্ত্রণ পত্র। আমাদের অর্থাৎ সাধারণ গৃহস্থদের গৃহে পয়লা বৈশাখ আসা মানেই ছিল আনন্দের হিল্লোল বয়ে যাওয়া একটি দিন। ওই দিন অপরাহ্নে বাড়ির ক্ষুদ্র সদস্যদের সাথে সাথে তরুণ তরুণীরাও নববস্ত্রে সজ্জিত হয়ে বেরিয়ে পড়ত। গৃহের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও ব্যস্ত থাকতেন
বিভিন্ন দোকানে গিয়ে হালখাতার নিমন্ত্রণ রক্ষার জন্য। বাড়ির ছোটরা অপেক্ষা করে থাকতো তাদের ফিরে আসার জন্য, কারণ একটু পরেই তো এসে যাবে জিভে জল আসা নানান ধরনের উপাদেয় মিষ্টান্ন। এরই পাশাপাশি পাওয়া যেত একটি সুদৃশ্য বাংলা পঞ্জিকাও। ব্যবসায়ীদের মধ্যে ওই দিন সকাল থেকেই লক্ষ্য করা যেত ভীষণ রকমের এক ব্যস্ততা। সাড়ম্বরে গণেশ পুজো এবং নতুন খাতা পুজোর সাথে সাথে চলত খরিদ্দারদের আপ্যায়ন করার এক গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ। বেতারে এবং দূরদর্শনে ওই দিন সকাল থেকে আয়োজিত হতো বাংলা গানের চিত্তাকর্ষক এক অনুষ্ঠান, যা শোনার বা দেখার জন্য অধিকাংশ বাঙালি মুখিয়ে থাকতেন। নামি নামি শিল্পীদের আগমনে জমে উঠত সেই বিশেষ অনুষ্ঠান। বাঙালির বৈশাখের সেই ঐতিহ্য এখনো হয়তো টিকে আছে, কিন্তু আগের মতো সেই জৌলস আর আছে বলে আমার মনে হয় না। সবশেষে সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পত্র শেষ করছি। অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। দ্বিতীয় বিষয় সম্পর্ক সংকট। এ নিয়ে শক্তিশঙ্কর সামন্ত, ধরসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে তিনি লিখছেন, তিনতলা বাড়িটা নিশ্চুপ। একসময় লোকজন আসতো, গল্প, আড্ডা, গান, কত কিছু। সুদৃশ্য আস্ত বাড়িটার প্রতি তলার এখন একজন। বাবা মা প্রথম দুটিতে, সন্তান টপ ফ্লোরে। যখন খুশি খাবার আসে অনলাইনে। এছাড়া অনেক কিছু। ঝুলন্ত ব্যাগ থেকে খাবার বের করে ওয়ার্ক ফ্রম হোম এ ব্যস্ত সন্তান। কারো কিছু বিশেষ প্রয়োজনে সঙ্গ, হাসি, ভরসা। ওরা যে নিশ্চুপ সকলেই। তবে মধ্যরাতের পরেও সন্তান সুজনের ঘরে আলো জ্বলে। জোরে জোরে ইংলিশ সং বাজে। পড়শিরা মাথা ঘামাতে সাহস পায় না। ওদের যে অর্থের জোর বেশি। পরিবারের কর্তা অপলোক বাবু বিদেশি ব্যাংকের কমার্শিয়াল অফিসার ছিলেন। খেলাধুলায় বেশ চৌকস। সেতার বাজাতেন। সুজনকে তবলা শিখিয়েছেন। হাওয়াই গিটার বাজাতেও ভালোবাসত সুজন। এক আধটা অনুষ্ঠানে পারফর্ম করেছে। ধুমধাম করে বিয়ে হলো সুজনের নামী স্বর্ণ ব্যবসায়ীর একমাত্র রূপসী কন্যার সঙ্গে। বহু বাড়িতেই যেটা হয়, অপলোক বাবুর বাড়িতেও বেহাগের করুণ রাগিনীর অনুপ্রবেশ। ধীরে ধীরে অধিকার প্রতিষ্ঠা তথা ইগোর লড়াই, অর্থাৎ সেই একই ট্রেডিশন। সুজনের গর্ভধারিণীর সঙ্গে কথায় কথায় কথা কাটাকাটি, তর্ক, মনোমালিন্য। শিক্ষা বঞ্চিত নন। পুরনো আমলের স্নাতক, অনেকটা আধুনিক মনস্ক। তবুও স্নাতকোত্তর বৌমা ঋতুর সঙ্গে শাশুড়িমার দূরত্ব বাড়ল। একটা সময় দুজনের মুখোমুখি, অথচ যেন বিচ্ছিন্ন দ্বীপে ওদের অবস্থান। তবে বোঝা গেল পারস্পরিক বোঝাপড়ার বিশ্বাসী নন বৌমা। হাত মোছা গামছা সম শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে থাকতে অরাজি স্বর্ণ ব্যবসায়ী তনোয়া, ঋতু। গল্পটা একদিকে বাঁক নিতে পারত, পাড়াপড়শিরা মাথা ঘামালেও পারত। কিন্তু যাদের অর্থের অহংকার এবং সামাজিক সম্পর্কে বিশ্বাসী নন, যারা কে বা এগিয়ে আসবে সহমর্মী মনোভাব নিয়ে, ফলত বাড়ির দেওয়ালের রং আর ছুরসে খসে পড়ার মতো চারটি মানুষের মনও ক্ষয়প্রাপ্ত হতে থাকলো। তারপর চিরাচরিত মিউচুয়াল ডিভোর্স। এই গল্পের একদম শেষটা ভারী করুণ। ইদানিং সুজন মা বাবার বিরুদ্ধে দোষারোপ করে, কেন জন্ম দিয়েছিলে, দায়ী তোমরা, নরকের দ্বারে ঠেলে দিলে আমাকে। নতুন বিবাহের প্রস্তাব এলেও পত্রপাঠ বিদায় জানিয়ে সুজন। শক্তিশঙ্কর সামন্ত, ধরসা, কাজীপাড়া, হাওড়া, পশ্চিমবঙ্গ। পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন মনয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায়। এই মানব জীবন যেন
ক্ষুদ্র, তেমন আবার রহস্যময়। দিন আসে দিন যায়, এভাবেই ক্যালেন্ডারের সরণিতে হাঁটতে হাঁটতে বাংলার বছর শুরু হয় বৈশাখ মাসকে সামনে রেখে। অনেক অনেক স্মৃতি মনের মণিকোঠয় জাগরক হয়ে থেকে যায়, যা প্রাণিত করে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো গানের মধ্যে সাদর আহ্বান জানিয়েছেন, এসো হে বৈশাখ, এসো এসো বৈশাখ মাসকে। এক গভীর স্মৃতির মনের মণিকোঠয় জাগরক হয়ে আছে বৈশাখের স্মৃতিরূপে। এমন এক ব্যক্তির দর্শন পেয়েছিলাম যাকে কখনো দেখিনি, তার সঙ্গে কথোপকথন হয়েছিল, অনেক সুপরামর্শ এবং জ্ঞানের কথা শুনেছিলাম, যা আমার জীবনে চলার পথে পাথেয় হয়ে আছে এবং থাকবে। এই ধরাধামে এসেছি শুধুমাত্র খেলার জন্য নয়, জীবন সুখের ফুল সজ্জা নয়। প্রকৃতি মাকে বাঁচাতে হবে, এই সুন্দর পৃথিবী দেবতার লীলাভূমি হোক এ কামনা করি, তথা চারণভূমি। তার অমূল্য বাণীতে শুনিয়েছিলেন, প্রকৃতি মা তিনি তো অকৃপণ হস্তে সব কিছু দান করেছেন, তথা সময় উপযোগী উপকরণের ডালি সাজিয়ে দিয়েছেন জীবকুলের কল্যাণে। আমাদের উচিত তাকে যথাযথ মর্যাদা দেওয়া। সভ্যতার উষালগ্ন থেকেই আমাদের বেঁচে থাকার জন্য লড়াই চলে আসছে সবার মধ্যে। তার সঙ্গে আলাপচারিতা থেকে এক বাস্তব ধারণায় উপনীত হলাম, এ বিশ্ব চরাচর রহস্যময়, বহু অচেনা বহু অজানা আমাদের চোখের সামনে ভিড় করে আছে, যতই আমরা সবাই সব জানতা চেষ্টা করি না কেন। লক্ষ্যহীন জীবন হালহীন জাহাজের সমতুল্য। সময় তো মাত্র কয়েকটি মুহূর্তের সমন্বয়ে গঠিত, যেখানে আজও নেই, আগামীকালও নেই, শুধু থেকে গেছে সময়ের বর্ণিল উৎসব। সেই বৈশাখের স্মৃতি হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত ভাবনায় উকি দেয় আমার মনের মণিকোঠয়। বলা বাহুল্য, এরপর কোনোদিনই আর সেই মহান মানুষটির সাথে সাক্ষাৎ হয়নি। পরিশেষে কামনা করি মহাশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়ুক হিংসায় উন্মত্ত এই পৃথ্বীতে। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সবাই সুস্থ ভালো থাকুন এই কামনা করি। বিনীত নিবেদন, মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। এবারের চিঠিটি লিখেছেন সুনীল বরণ কালিন্দী, বন দুবরাজপুর, শিমলপাড়, বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, বৈশাখের ভর দুপুর, বাইরে চড়া রোদ বাঘের মতো উত পেতে বসে আছে, বেরোলেই হালুম করে ঘাড়ের উপর পড়বে। তালাই পেতে আমি ভাত ঘুমের জোগাড় করছি, এমন সময় বাইরে কুক কুক শব্দ। না, এটা কোনো পৌষুমা পাখির ডাক নয়, এটা আমার বন্ধু হুদুরের সংকেত ধ্বনি। আমি চুপি চুপি বাইরে এলাম। এই যাবি কোথায়? আম পাইতে? এই ভর দুপুরে? না বাবা, মা বলেছে ভর দুপুরে ভূতে মানে ঢেলা, আমি যাবনি। কাপুরুষ একটা। অকুতুর ভয় ইন্দ্রনাথ রূপী হুদুরের অপমানজনক সম্বোধনে শ্রীকান্তরূপী আমি চুপসে গেলাম। মা সক্রি বাসন ধুতে গেছে পুকুরে, ফিরে এসে যদি সে না হয় কাকিকে আমি ভুজুং ভাজুং ভুজিয়ে দেব। ঘোষেদের আমবাগানের ঢাসা ঢাসা আম, ওখানে পাহারাদার থাকে, ধরা পড়লেই পিঠের ছাল চামড়া তুলে নিবেক। আমার ভয় করে। খামোকা ডরাস না তো, ভয়কে জয় করতে শেখ। বুকে বল আন, আমি থাকতে বিপদ তোকে ছুঁইতে লাইবেক। এমনি কত শত রোমাঞ্চকর অভিযানের সঙ্গী হয়েছি ভয় ডরহীন ডাকাবুকো দুঃসাহসিক হুদুরের। অভিযানের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়ে আমাকে মায়ের বেতের আঘাত থেকে রক্ষা করে নিজের পিঠকে করেছে রক্তাক্ত। আমি অবাক হয়ে দেখেছি। তোর ব্যথা করেনি? বেতের বাড়িকে ভয় করেনি তোর? হুদুরের তাচ্ছিল্য ভরা উত্তরে আমি হতবাক হয়েছি। এই অকুত ভয় জীবন বৈশাখের এক সন্ধ্যায় পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে
আমাদের কাঁদিয়ে জীবনের শেষ দুঃসাহসিক অভিযানে হাসতে হাসতে তারাদের দেশে পাড়ি দিল, আমাকে ফেলে নির্ভীক চিত্তে। সুনীল বরণ কালিন্দী, বন দুবরাজপুর, শিমলাপাড়, বাঁকুড়া। প্রথম পক্ষের বিষয় নিয়ে, বৈশাখের স্মৃতি নিয়ে কেশব চক্রবর্তী তিনি লিখছেন, আমার প্রিয় বিজ্ঞাপন। বৈশাখ মানেই এক অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। বৈশাখ মানেই চিরন্তন শৈশবের সোনালী স্মৃতির খাতা। বৈশাখ মানেই হাজার বছরের লোক ঐতিহ্যের এক উজ্জ্বল স্মৃতি। পয়লা বৈশাখ আমার জীবনে এক নস্টালজিক উৎসব। রবীন্দ্রসঙ্গীত এসো হে বৈশাখ, অথবা মুছে যাক লানি গুছে যাক জরা, বা নজরুলের তোরা সব জয়ধ্বনি কর, গানগুলো বৈশাখী আবহ আমার স্মৃতিপটে আজও অমলিন। ভোরবেলার সানাইয়ের সুর, হালখাতার ঐতিহ্য আজও পুরনো স্মৃতি ফিরিয়ে আনে। ভোরে স্নান করে নবোদিত সূর্যদেবকে প্রণাম করে বলতাম, আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। স্মৃতিতে অমলিন অনুভূতি। মনে পড়ে সেই ছোটবেলায় এক প্রখর রোদেলা দুপুর, বাবার হাত ধরে বাজারে যাওয়া, প্রায় প্রতিটি দোকানেরই সামনেই কলা গাছ আর আমের পাতা দিয়ে মঙ্গল ঘট সাজানো। সবচেয়ে বড় স্মৃতি হলো সেই লাল শালু বাঁধানো মোটা খাতা। সেদিন লাল শালু দিয়ে বাঁধানো মোটা খাতাগুলো আমার কাছে রহস্যাবৃত ছিল। মহাজন যখন চন্দনের ফোঁটা দিয়ে নতুন খাতাটি খুলতেন, আমি হাঁ করে তাকিয়ে থাকতাম। বাবাকে জিজ্ঞেস করাতে বাবা বলতেন, একটা নতুন অধ্যায় শুরু হলো। দোকানের মহাজন বিশেষ আপ্যায়ন করে কাচের গ্লাসে ঠান্ডা শরবত আর শাল পাতার উপর গরম জিলিপি দিত। এই জিলিপির রসে আঙ্গুলগুলো চটচট করত। বাবার সাথে ফেরার পথে ভিড়ের মাঝেও একটা অদ্ভুত তৃপ্তি ছিল। মেলা থেকে মাটির টেপা পুতুল আর বাঁশের বাঁশি কিনে বাঁশিতে ফুঁ দিয়ে দিতে বাড়ি ফিরতাম। স্মৃতিটা আজও মনে পড়লে মনটা উদাস হয়ে যায়। আজ যখন উপলব্ধি করি যে হাল খাতা মানে শুধু দেনা পাওনার হিসাব নয়, এটা ছিল মানুষের সাথে মানুষের বিশ্বাসের এক অটুট বন্ধন আর সম্পর্কের নবায়ন। পরিশেষে বলি, প্রেমের গৌরবে, মঙ্গলের ধ্বনিতে, নির্ভীক মুহূর্তে, দৃঢ় মনুষ্যত্বের শক্তিতে আর পরম শান্তিতে উদ্ভাসিত হোক 1433 বঙ্গাব্দ, এই প্রার্থনা। নমস্কারান্তে, কেশব চক্রবর্তী, আগরতলা। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের লিখছি তোমায় পর্বের এখানেই ইতি টানতে হচ্ছে। আপনারা আপনাদের অনুভবের কথা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আমরা অপেক্ষমান থাকি আপনাদের চিঠির জন্য। এবারে শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। ললিত কলা একাডেমি NERC আগরতলার পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, NERC ললিত কলা একাডেমি, মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আগরতলাতে রাজ্যের শিল্পীদের জন্য স্টুডিওর ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে। 1 এপ্রিল থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স এবং সিরামিক স্টুডিওর জন্য ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে। রাজ্যের ইচ্ছুক নর্থ ইস্ট শিল্পীদের কাছে স্টুডিওতে কাজ করার এই সুবর্ণ সুযোগের সুবিধা নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি, আগামী 9 এপ্রিল 2026 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত 55টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই বিধানসভা কেন্দ্র এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের আদেশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নং ধারায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 7 এপ্রিল 2026 বিকেল 5টা থেকে 10 এপ্রিল 2026 সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে।
আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচনের কাজে নিযুক্ত যে সকল কর্মী পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য আবেদন করেছেন তাদের আজ এবং আগামীকাল 8 এপ্রিল 2026 সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কর্তৃক নির্ধারিত ভোটদান সহায়তা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। সংশ্লিষ্ট ভোটারদের নির্দিষ্ট তারিখ এবং সময়ে ভোটদান সহায়তা কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান করার জন্য রাজ্য নির্বাচন কমিশন থেকে আহ্বান জানানো হয়েছে। 3 দিন ব্যাপী কুড়িপুকুর মিলন মেলা আগামী 15 এপ্রিল থেকে শুরু হবে। মেলা চলবে 17 এপ্রিল পর্যন্ত। আরেকটি ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত 5 ছামনো, 6 মনুজ ফুলেংটা এবং 7 ডেমছড়া ক্ষেত্রে নির্বাচনী ক্ষেত্রের ভোট গ্রহণের কাজে নিযুক্ত ভোট কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ এবং আগামীকাল ভোট গ্রহণ করা হবে। জানিয়ে দিলাম কিছু তথ্য। আরেকটি তথ্য জানিয়ে দিই, ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তপশিলি জাতি কল্যাণ দফতর ত্রিপুরা সরকারের উদ্যোগে একটি রাজ্যভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রবন্ধটি অবশ্যই বাংলায় লিখতে হবে এবং 1000 শব্দের মধ্যে হতে হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে 10,000, 7,000 এবং 5,000 টাকা পুরস্কৃত করা হবে। প্রতিযোগিনীগণ তাদের লিখিত প্রবন্ধের সহিত নিজ নিজ নাম, ঠিকানা, মোবাইল ফোন নাম্বার, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডেন্টিটি কার্ড, ফি কার্ড সহ আগামী 18 এপ্রিল 2026 ইংরেজি তারিখ বিকেল 5:30 মধ্যে ডিরেক্টর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গোর্খাবস্তি, পিএম কমপ্লেক্স, পোস্ট অফিস কুঞ্জবন এই অফিসে সরাসরি জমা দিতে পারবেন অথবা ইমেল ডিরেক্টর অফ scw@gmail.com এ আপনারা সেই প্রবন্ধ লিখে পাঠাতে পারবেন। অধিকর্তা তপশিলি জাতি কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাহলে আমরা জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই, সকলের উচিত নিজের যত্ন নেওয়া, সুস্থ থাকা, ভালো থাকা। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নানাভাবেই চলছে সচেতনতার প্রচার, হচ্ছে সুস্থ থাকার বার্তা আদান প্রদান। নিজেকে সুস্থ রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। আসুন এই দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি স্বাস্থ্যই সম্পদ। এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে। জানিয়ে দিলাম আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আর শ্রোতা বন্ধুরা, যেহেতু স্বাস্থ্যের কথা হচ্ছে, তাহলে চলুন স্বাস্থ্য বিষয়ে কিছু টুকিটাকি টিপস আপনাদের জন্য জারি রাখছে। আর আজ যেহেতু বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই অবশ্যই সচেতন কিন্তু থাকতেই হবে। গরম কিন্তু বেশ পড়তে শুরু করেছে। গরমের দিনে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যখন তখন। কিভাবে ফিট থাকবেন ডায়াবেটিকরা? সারা বছরই তো বটেই, গরমের দিনগুলিতে বিশেষ করে ডায়াবেটিকদের জন্য বেশি সচেতন থাকা প্রয়োজন। কারণ গরমে আর্দ্রতার কারণে ঘাম হয় বেশি, ফলে শরীরে জলের পরিমাণও কম থাকে। আর ডায়াবেটিস রোগীর মধ্যে এই সমস্যা আরও বেশি করে দেখা যায়। ভারতে ডায়াবেটিসের লেখাচিত্র বেশ উচ্চগামী। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, মানসিক চাপের কারণে বয়স 30 পেরোতে না পেরোতেই অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। আর ডায়াবেটিসের হাত থেকে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো রোগের জন্ম হচ্ছে। সারা বছর তো বটেই, গরমের দিনগুলিতে বিশেষ করে ডায়াবেটিকদের বেশি সচেতন থাকা প্রয়োজন। আর এই সচেতন থাকতে জীবনযাপন এবং খাওয়া দাওয়ার কিছুটা বদল আনা জরুরি। সুস্থ মানুষের তুলনায় ডায়াবেটিকদের ডিহাইড্রেশনের ঝুঁকি অনেকটাই বেশি। জলের ঘাটতি তৈরি হলে শর্করার ভারসাম্য যেমন বিগড়ে যায়, তেমনি বিগড়ে যায় বিভিন্ন খনিজ পদার্থের ভারসাম্য। তাই পর্যাপ্ত মাত্রায় জল খাওয়া প্রয়োজন। তবে বেশি নরম পানীয় কিংবা চা, কফি পান করা একেবারেই উচিত নয়। এতে জলশূন্যতার ঝুঁকি আরও বেড়ে যায়। এই সময় ডায়েট নিয়ে বেশ সতর্ক থাকতে হয় ডায়াবেটিস রোগীদের। বাইরের খাবার, মিষ্টি, তেলে ভাজা এই ধরনের খাবার থেকে পুরোপুরি দূরে থাকুন।
গরমকালে শরীর চর্চা করা সত্যিই অসুবিধাজনক, বিশেষ করে বাইরে হাঁটাহাঁটি করা অত্যন্ত কঠিন। তবে 15 মিনিটের পরিমিত ব্যায়াম শর্করার স্তরকে কিন্তু প্রভাবিত করতে পারে। সারা বছর অনেকেই শর্করার মাত্রা পরীক্ষা করেন না, কিন্তু গ্রীষ্মে এই ভুল করবেন না। এই সময় নিয়ম করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। যদি দেখেন শর্করার মাত্রা বেশি, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলবেন। আর শেষে একটাই কথা বলা, সুস্থ থাকুন, সচেতন থাকুন। শ্রোতা বন্ধুরা, এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল একটা ছোট্ট করে কাজের খবর। কর্পোরেট সেক্টরে ট্রেনিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ, মোট 72টি, শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস, বয়স অনূর্ধ্ব 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আজ, অর্থাৎ 7 এপ্রিল। বাছাইকৃতদের পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে। তাছাড়া আরও একটি কাজের খবর ইতিমধ্যে ছোট করে জানিয়ে রাখছি। কোলফিল্ডে টেকনিশিয়ান, মাইনিং শেডদার পদেও নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে। শূন্যপদ 667টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, ডিগ্রি পাস, বয়স 18 থেকে 30 বছর। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ কিন্তু আজ, অর্থাৎ 7 এপ্রিল। জানিয়ে দিলাম আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য ছোট্ট করে কাজের খবর। ঘড়ি কিন্তু বলছে সময় হয়ে গেছে আবহাওয়ার খবর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে আকাশ অংশত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং 22.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 28%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। আর হ্যাঁ, একটি সতর্কবার্তায় জানানো হয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আর শ্রোতা বন্ধু, এর সাথেই শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপনের পর্ব। আর এই পর্বে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি আমি চিত্ররেখা ঘোষ আর আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।